ডাক্তার সাহেব, আমার নানিকে বাঁচিয়ে নিন। 2 লাখ টাকার ইনজেকশন, 2 লাখ জমা করলেই তবেই জীবন বাঁচবে। ডাক্তার সাহেব, ডাক্তার আমাদের সাহেবের তাড়াতাড়ি অপারেশন করুন। ইনি শহরের সবচেয়ে ধনী মানুষ, ওনার প্রাণ বাঁচানো খুব জরুরি। আমি ওনার প্রাণ বাঁচাতে পারব না। যে ডাক্তার ওনার অপারেশন করবেন তিনি আমেরিকায় আছেন। এখন বলো কি করি? ওনার হাতে বেশি সময় নেই। যদি আমি এই ধনী মানুষটির অপারেশন করে দিই, তবে কি ডাক্তার সাহেব আপনি 2 লাখ টাকার ইনজেকশন আমার নানিকে বিনামূল্যে দিয়ে দেবেন? ঠিক আছে, তুই এই শহরের সবচেয়ে ধনী মানুষটির প্রাণ বাঁচিয়ে দে। আমি তোর নানির প্রাণ বাঁচিয়ে দেব। বিনামূল্যে 2 লাখ টাকার ইনজেকশন দেব। আজ ইমার্জেন্সিতে দুজন মানুষ হাসপাতালে পড়ে আছে। এক শহরের সবচেয়ে ধনী মানুষ, যার অপারেশনের জন্য ডাক্তার উপস্থিত নেই। দ্বিতীয় ইমার্জেন্সি কেস এক আবর্জনা কোড়ানো ছেলের নানি, যার জন্য 2 লাখ টাকার ইনজেকশন দরকার। কিন্তু আবর্জনা কোড়ানো ছেলের কাছে 2 লাখ তো দূরের কথা, 2 টাকাও নেই। আর সবচেয়ে বড় সত্য হল, যাকে সবাই আবর্জনাওয়ালা ভাবছে, তার ভেতরে একজন ডাক্তারের ছেলে বেঁচে আছে। আমান এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই গল্পটি তোমার গায়ের লোম খাড়া করে দেবে। তো চলুন আমাদের গল্প শুরু করি। আমানের বয়স ছিল 16 বছর। কাঁধে বয়সের চেয়ে বেশি বোঝা, আর চোখে ঘুমের চেয়ে বেশি ভয়। আর তার সাথে হাসপাতালের করিডোরে দৌড়াতে থাকা, হাঁপাতে থাকা এক বৃদ্ধা ছিলেন নির্মলা, যার হাত আমান এমনভাবে ধরেছিল যেন ধরপাকড় ঢিলে হলেই জীবন হারিয়ে যাবে। হাসপাতালের সাদা টাইলসের ওপর স্ট্রেচার ছুটছিল। নার্সরা চিৎকার করে বা ফিসফিস করে নাম ডাকছিল। ইমার্জেন্সির বাইরে মানুষের ভিড় নিঃশ্বাস বন্ধ করে নিজের আপনজনের নম্বর শোনার চেষ্টা করছিল। আর এই শোরগোলের মধ্যে ডাক্তার কিশোরের কণ্ঠস্বর চিঁড়ে বেরিয়ে এলো, ইনজেকশন এক্ষুনি চাই 2 লাখ টাকার। 1 মিনিটও দেরি হলে আমি কিছু করতে পারবো না। আমানের ভেতরে যেন কেউ বরফ ঢেলে দিল। সে মুহূর্তের জন্য বুঝতেই পারল না যে 2 লাখ টাকার মানে কি। তারপর তার দৃষ্টি নির্মলার মুখের ওপর গেল, যেখানে যন্ত্রণা ভাঁজগুলোর মাঝে নতুন ঘর বানিয়ে নিয়েছিল, আর ঠোঁটে ছিল শুধু একটি কম্পিত দোয়া। আমান পকেট হাতড়াল। কিছু কয়েন, কিছু দুমড়ানো মোছড়ানো নোট, আর সেই কাগজগুলো যা সে গত সপ্তাহে ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করার জন্য জমিয়ে রেখেছিল। তার গলা শুকিয়ে গেল। সে ডাক্তার কিশোরের সামনে একদম ভেঙে পড়ে দাঁড়াল। ডাক্তার সাহেব, আমার কাছে এত টাকা নেই। ডাক্তার কিশোর এক মুহূর্ত তার অবস্থা দেখলেন। ছেঁড়া জামাকাপড়, ধুলো মাখা চটি, হাতের ওপর পুরনো ক্ষতের চিহ্ন। টাকা নেই তো আমি কি করব? ওষুধের নিয়ম আছে, হাসপাতালের নিয়ম আছে। আমানের পুরো শরীর কেঁপে উঠল। সে সেখানেই মেঝেতে ঝুঁকে পড়ল। সে ডাক্তার কিশোরের পা জড়িয়ে ধরল। মানুষ দেখছিল, নার্সরা পাশ দিয়ে যাচ্ছিল, কেউ কারো ছিল না। প্লিজ ডাক্তার সাহেব, আমার নানিকে বাঁচিয়ে নিন। আমার কাছে কিছু নেই, তবে আমি পরিশ্রম করে নেব। আমি সব শোধ করে দেব, শুধু আজকের দিনটা দিয়ে দিন। ডাক্তার কিশোর পা পিছিয়ে নিলেন, ঘাবড়ে গেলেন। এসব কি করছো? ওঠো, এটা হাসপাতাল। কিন্তু আমান উঠল না। তার গলায় তখন আর ভিক্ষা ছিল না। এমন এক ভাঙন ছিল যা মানুষকে ভেতর থেকে খালি করে দেয়। আমার নানি সব, উনি যদি চলে যান তবে আমিও। আর তখনই হাসপাতালের পরিবেশ আরও বদলে গেল। বাইরে থেকে এক ঝড়ের মতো আওয়াজ এলো। সিকিউরিটি ছুটল, স্ট্রেচারের গতি বেড়ে গেল। ডাক্তারদের দল হঠাৎ একপাশে সরে গেল, আর কেউ বলল খুব জোরে, খুব পরিষ্কারভাবে, শহরে সবচেয়ে ধনী লোক এসেছেন, হার্ট আর ব্রেন দুটোই ক্রিটিক্যাল, অপারেশন এখনই চাই। আমার মাথা তুলল। সে দেখল ভিআইপি করিডোর খুলে গেছে। বড় বড় মানুষ, দামি স্যুট, কান্নাকাটি করা কণ্ঠস্বর, ফোনে চিৎকার করে দেওয়া আদেশ, আর মাঝখানে এক স্ট্রেচার, যার ওপর এক লোক শুয়েছিলেন। অক্সিজেন মাস্কে অর্ধেক মুখ ঢাকা, আর অর্ধেক মৃত্যুর দিকে ঝুঁকে। ডাক্তার কিশোর আর বাকি ডাক্তারদের চোখে ভয় ছিল, সেই ভয় যা বই থেকে নয়, ব্যর্থতার সামনে তৈরি হয়। কোনো ডাক্তার বললেন, এই অপারেশন আমাদের আয়ত্তের বাইরে, এটা তো শুধু তিনিই করতে পারেন যাকে বাইরে থেকে ডাকা হয়। কেউ উত্তর দিল, বিদেশ থেকে ডাক্তারকে ডাকা হয়েছে, ডাক্তার অমিত ভার্মা, কিন্তু তিনি এখনও রাস্তাতেও নেই, এত সময় হাতে নেই। এই নাম আমানের কানে এমনভাবে ধাক্কা দিল যেন কোনো বন্ধ দরজায় পুরনো করাঘাত। ডাক্তার অমিত ভার্মা।
আর তার ভেতরে কোথাও গভীর কিছু নড়ে উঠল। কিন্তু সে নিজেকে সামালালো, কারণ সামনে নির্মলার নিঃশ্বাস কোনা অবস্থায় ছিল। ডাক্তাররা হাত তুলে দিলেন, আমাদের দ্বারা হবে না। আর সেই মুহূর্তে আমানের মনে হলো যেন পুরো পৃথিবী তার নানিকে ছেড়ে দিয়েছে, এবং শহরের সেই ধনী লোকটিকেও। কারণ মৃত্যুর সামনে ধন সম্পদও অসহায় ছিল। আমান নিজের নজর ডাক্তার কিশোরের ওপর স্থির করল, আর তারপর সে এক কদম এগিয়ে গেল, খুব ধীরে অথচ খুব স্পষ্টভাবে। ডাক্তার সাহেব, যদি আমি শহরের সবচেয়ে ধনী লোকটির অপারেশন করে দিই, তবে কি আপনি আমার নানিকে ওই ইঞ্জেকশনটি দিয়ে দেবেন? করিডোরে যেন বাতাস থমকে গেল। ডাক্তার কিশোর তাকে এমনভাবে দেখলেন যেন কেউ পাথরকে কথা বলানোর জেদ ধরেছে। তুই আবর্জনা কুড়োনো ছেলে, বড় বড় এমবিবিএস ডাক্তাররা ফেল করে গেছেন, আর তুই অপারেশন করবি? আমানের চোখে জল ছিল না, শুধু একটা জেদ ছিল। আমাকে একটা সুযোগ দিন প্লিজ, আমার নানির নিঃশ্বাস। ডাক্তার কিশোর রাগে নয়, বরং অসহায় হয়ে মাথা নাড়লেন। এটা কোনো খেলা নয়, এটা 5 ঘন্টার মৃত্যুর সাথে কুস্তি। আমান শুধু এটুকুই বলল, আমি জানি, আমি দেখেছি, আমি করতে পারব। আর এখান থেকেই গল্পের সেই অংশটি খুলে যা আমান বছরের পর বছর নিজের ভেতরে চেপে রেখেছিল। কারণ আমান কোনো আবর্জনা কুড়োনো ছেলে ছিল না। আমান ডাক্তার অমিত ভার্মার ছেলে ছিল, এবং তার জীবনের আসল অপারেশন 10 বছর আগেই শুরু হয়ে গিয়েছিল। 10 বছর আগে, যখন আমানের বয়স মাত্র 8 বছর ছিল, ঘরে আলো ছিল, খুশির আওয়াজ ছিল, আর অদিতি ভার্মার হাতে রুম ছিল। আমানের পৃথিবী তার মা অদিতি ভার্মার চারপাশেই ঘুরত। মা হাসলে ঘর হাসত, মা কথা বললে দেয়ালগুলোও নরম মনে হতো। আর ডাক্তার অমিত ভার্মা সেই সময় বড় ডাক্তার ছিলেন না, তিনি বড় ডাক্তার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বইয়ের পাতায় দিনরাত নিজেকে ডুবিয়ে রাখতেন। কখনো কখনো ক্লান্ত হয়ে আমানকে কোলে তুলে নিতেন আর বলতেন, বেটা, একদিন আমি এমন ডাক্তার হব যে মানুষ দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসবে। আমানের চোখ চিকচিক করে উঠত। সে ছোট্ট আঙুল দিয়ে বাবার বইয়ের ছবিগুলো ছুঁত, যন্ত্রপাতির নাম জিজ্ঞেস করত, আর ডাক্তার অমিত ভার্মা হেসে বোঝাতেন, এক একটি রগ, এক একটি ধাপ। কারণ আমান ছোটবেলা থেকেই শুধু শুনত না, সে লক্ষ্য করত, আয়ত্ত করত, মনে রাখত। সেই বাড়িতে নির্মলাও থাকতেন, আমানের নানি, যার বয়স কোমর নুইয়ে দিয়েছিল, কিন্তু স্নেহ তখনও সোজা হয়ে দাঁড়িয়েছিল। তিনি রান্নাঘরে অদিতি ভার্মাকে সাহায্য করতেন, আমানকে গল্প শোনাতেন, আর কখনো কখনো নিজের অসাবধানতার জন্য নিজেকেই বকতেন, বার্ধক্য রে বাবা, হাত কেঁপে যায়। কিন্তু কে জানত যে একদিন সেই কাঁপতে থাকা হাতই সবকিছু থচনচ করে দেবে। সেই দিন ডাক্তার অমিত ভার্মার কাছে আমেরিকা থেকে চাকরির অফার এসেছিল, এমন এক চিঠি যা কারোর জন্য স্বপ্ন হয়। ডাক্তার অমিত ভার্মার চোখে নতুন আলো ছিল। অদিতি ভার্মা চিঠিটি পড়লেন তো তার চোখ ভিজে এলো, খুশিতে, গর্বে। আপনার স্বপ্ন পূরণ হচ্ছে, সে বলল। আমান বুঝল না, শুধু এটুকু জানল যে বাবা খুব খুশি। সেই সন্ধ্যায় বাড়িতে ব্যস্ততা ছিল, প্রস্তুতি, গল্প, ভবিষ্যতের পরিকল্পনা, আর নির্মলা রান্নাঘরে তড়িঘড়ি করে কিছু একটা করছিলেন, হয়তো উনুনে দুধ, হয়তো ওষুধ, হয়তো কোনো সাধারণ কাজ। আর সেখানেই ওনার সামান্য একটু অসাবধানতা মৃত্যুকে পথ করে দিল। এক পলক, শুধু এক পলক, কিছু একটা পড়ল, কিছু একটা মিশল, কিছু ভুল হল, আর অদিতি ভার্মার নিঃশ্বাস হঠাৎ ইলোমেলো হয়ে গেল। ডাক্তার অমিত ভার্মা দৌড়ে এলেন, আমান মাকে ধরতে চাইল। নির্মলা চিৎকার করলেন, প্রতিবেশীরা ছুটে এলো, কিন্তু যে বিষ শরীরে ঢুকে গিয়েছিল তা সময় দিল না। ডাক্তার অমিত ভার্মা নিজের সব পড়াশোনা, সব প্রস্তুতি, সব চেষ্টা সেই এক মুহূর্তে উজাড় করে দিলেন। কিন্তু যখন সামনে নিজের স্ত্রী থাকে, তখন ডাক্তারের হাতও কেঁপে যায়। আর যখন ভুল নিজেরই ঘর থেকে হয়, তখন মস্তিষ্কও টালমাটাল হয়ে যায়। অদিতি ভার্মার চোখ আমানের ওপর আটকে গেল, যেন কিছু বলতে চাইছিলেন, যেন শেষবারের মতো ছেলের মুখ নিজের ভেতরে গেঁথে নিচ্ছিলেন। আর তারপর ওনা চোখের পাতা ভারী হয়ে এলো। বাড়িতে চিৎকার ছিল, কিন্তু ডাক্তার অমিত ভার্মার ভেতরে এক নিস্তব্ধতা ছিল, এতটাই ভারী যে কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। নির্মলা মেঝেতে বসে পড়লেন,
মাথা খুঁটতে লাগলেন। আমার ভুল, আমার ভুল। আর আমান ৮ বছরের বাচ্চা মায়ের পায়ের কাছে বসে ওনার মুখ নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকল, মাম্মি উঠো, মাম্মি উঠো। কিন্তু মা উঠলেন না। সেই রাতে ডাক্তার অমিত ভার্মা নিজের ভেতরে কিছু একটা ভাঙতে শুনলেন। তিনি শুধু স্ত্রীকে হারাচ্ছিলেন না, তিনি নিজের ঘর হারাচ্ছিলেন। আর সেই ক্ষতির দোষ সরাসরি নির্মলার উপর নয়, নিজের ভাগ্যের উপরও ছিল। পরের দিন আমেরিকা যাওয়ার প্রস্তুতি আর খুশি রইল না, ওটা পালানোর পথ হয়ে গেল। ডাক্তার অমিত ভার্মা নিজেকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু অদিতি ভার্মার মুখ প্রতিটি দেয়ালে দেখা যেত, প্রতিটি জিনিসে ওনার কণ্ঠস্বর শোনা যেত। আর তারপর ডাক্তার অমিত ভার্মা এক সিদ্ধান্ত নিলেন। তিনি আমেরিকা চলে যাবেন, চাকরিতে যোগ দেবেন, নিজেকে কাজে ডুবিয়ে দেবেন, আর হয়তো এই যন্ত্রণা থেকে বেঁচে ফিরবেন। যাওয়ার সময় তিনি আমানকে দেখলেন, কিছু বলতে চাইলেন কিন্তু শব্দ বেরোল না। আমানও বাবার চোখে প্রথমবারের মতো ভয় দেখল, আর তারপর সেই ভয় বছরের পর বছর আমানের জীবনে রয়ে গেল। ডাক্তার অমিত ভার্মা চলে গেলেন, আমার নির্মলার সাথে রয়ে গেল, আর ঘর থেকে খুশি চলে গেল, ধীরে ধীরে, অথচ পুরোপুরিভাবে। যে বাড়িতে কখনো ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, সেখানে এখন আসবাবপত্র বিক্রি হতো। প্রথমে অপ্রয়োজনীয় জিনিস গেল, তারপর প্রয়োজনীয়, তারপর এমন জিনিসও যার সাথে স্মৃতি লেগেছিল। আমান স্কুল ছেড়ে দিল, কারণ বই দিয়ে পেট ভরে না, এবং কাজ খুঁজতে লাগল। প্রথমে ছোটখাটো ব্যবসা, তারপর ঠেলাগাড়ি, তারপর মজদুরি, আর যখন কিছু অবশিষ্ট রইল না, তখন আবর্জনা কুড়ানো। তার বয়সের বাচ্চারা মোবাইলে দুনিয়া খুঁজছিল, আর আমান আবর্জনায় রুটি। কিন্তু আমানের ভেতরে একটা জিনিস মরেনি, তার নজর। সেই নজর যা ছোটবেলায় ডাক্তার অমিত ভার্মার সাথে বসে অপারেশনের ধাপগুলো দেখত। নির্মলা প্রায়ই তাকে দেখতেন আর বলতেন, বেটা, তুই এত চুপচাপ কেন থাকিস? আমান হাসার চেষ্টা করত, কাজ বেশি তো নানি। কিন্তু সত্যি এই ছিল যে তার ভেতরের আওয়াজগুলো বেশি ছিল। তার মনে ছিল ডাক্তার অমিত ভার্মা কিভাবে হাত ধুতেন, কিভাবে গ্লাভস পরতেন, কিভাবে বলতেন ধাপ মিস হওয়া উচিত নয়। তার মনে ছিল অদিতি ভার্মার হাসি, আর নির্মলার সেই একই অসাবধানতা যা প্রতি রাতে তার স্বপ্নে এসে তাকে জাগিয়ে দিত। তারপর একদিন নির্মলার শরীর খরক হতে শুরু করল। প্রথমে দুর্বলতা, তারপর মাথা ঘোরা, তারপর নিঃশ্বাস আটকে আটকে আসা। যখন অবস্থা খুব খারাপ হল, তখন আমান ওনাকে হাসপাতালে নিয়ে এলো। সেই একই হাসপাতাল, সেই একই চকচকে দেয়াল, সেই একই নির্মম সিস্টেম। আর ডাক্তার কিশোর বললেন, 2 লাখ টাকার ইঞ্জেকশন না দিলে বাঁচা মুশকিল। আমান মনে মনে নিজেকে অভিশাপ দিল, আবর্জনা কুড়িয়ে 2 লাখ। সে সেই ইমার্জেন্সির বাইরে বসে রইল। নির্মলা ভেতরে মৃত্যুর সাথে লড়ছিলেন, আমান বাইরে টাকার সাথে। তখনই শহরের সবচেয়ে ধনী লোকটির কেস এলো, আর হাসপাতালের হাওয়া বদলে গেল। আমান দেখল কিভাবে ধনীর জন্য পুরো স্টাফ দৌড়ায়, কিভাবে ভিআইপি রাস্তা খুলে যায়, কিভাবে ডাক্তারদের কণ্ঠে ঘাবড়ানি বাড়ে। কারণ এই কেসটি শুধু রোগী ছিল না, এটি শহরের সম্মান ছিল। ডাক্তার কিশোর বললেন, এই অপারেশন আমাদের দ্বারা সম্ভব নয়। আর কেউ জানালো যে এই অপারেশনের জন্য বিদেশ থেকে ডাক্তার অমিত ভার্মাকে ডাকা হয়েছে, কিন্তু সময় নেই। আমানের বুক কেঁপে উঠল। ডাক্তার অমিত ভার্মা, সে নামটিকে যেন নিজের দাঁত দিয়ে চেপে ধরল। তবুও সে নিজেকে আটকে রেখে এক প্রশ্ন রাখল, যদি আমি অপারেশন করে দিই, তবে আমার নানি? আর ডাক্তার কিশোর তাকে অপমান এবং বিস্ময়ের মাঝখানে দেখলেন। কিন্তু আমার নিজের চোখ নামাল না। সে শুধু কথা বলল, খুব পরিষ্কার, খুব টেকনিক্যাল। বেশি কথা না বলে সে বুঝিয়ে দিল কোথায় কাটতে হবে, কোন ক্রমে ক্ল্যাম্প লাগাতে হবে, কোন ভেসেল আগে সামলাতে হবে, কোন ধাপ রক্তপাতের ঝুঁকি আছে, কোন ধাপ সবচেয়ে বেশি সময় নেয়, আর কিভাবে অপারেশন 5 ঘন্টায় শেষ হতে পারে যদি হাত না কাঁপে। ডাক্তার কিশোরের ভ্রু ওপরে উঠতে লাগল। তুই এসব কি করে জানিস? আমান প্রথমবারের মতো সেই রাতে সত্যের দরজা হালকা একটু খুলল। আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা। তারপর সে থেমে গিয়ে গিলে নিল, কারণ বাবার নাম বললেই তার মায়ের মৃত্যু মনে পড়ে যেত। ডাক্তার কিশোর বাকি ডাক্তারদের ডাকলেন। সবাই আমানকে ঘিরে ধরল। কেউ তাকে পাগল ভাবছিল, কেউ তাকে একটা সুযোগ হিসাবে দেখছিল, আর কেউ তাকে মিডিয়ার খিদে হিসাবে দেখছিল। ওদিকে শহরের সবচেয়ে ধনী লোকটির অবস্থা খারাপ হচ্ছিল। মনিটরে বিপ শব্দ দ্রুত হচ্ছিল, আর সিস্টেমের ঘড়িতে দয়া ছিল না। অবশেষে ডাক্তার কিশোর তেতো সত্যিটা বললেন, আমরাও করতে পারছি না, আর যদি ইনি মারা যান তবে শহর নড়ে যাবে।
আর ডাক্তার কিশোরের ভেতরের ডাক্তার, যে বছরের পর বছর নিয়মের নিচে চাপা পড়ে গিয়েছিল, হঠাৎ জেগে উঠল। তিনি সিদ্ধান্ত নিলেন না, বরং বাজি ধরলেন। ঠিক আছে, যদি তুই একটিও ভুল করিস তবে আমি থামিয়ে দেব, কিন্তু মনে রাখিস, এটা কোনো অপারেশন নয়, এটা জীবন। আমান শুধু মাথা নাড়ল। তার ভেতরে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় কারণ ছিল নির্মালা। আর সেই সময় মিডিয়া খবর পেয়ে গেল, আবর্জনা কুড়োনো ছেলে করবে শহরের সবচেয়ে ধনী লোকটির অপারেশন। ক্যামেরা ছুটল, মানুষ জমা হলো, লাইভ চলতে লাগল। আর আমানকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হলো, যেখানে আলো এতটাই তেজ ছিল যে মানুষের মিথ্যেও দেখা যায়। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হলো তো বাইরের শোরগোল থেমে গেল, কিন্তু ভেতরের শোরগোল শুরু হলো। মেশিনের বিপ, অক্সিজেনের ফিসফিসানি, নার্সদের কদম আর ডাক্তারদের নিঃশ্বাসে লুকিয়ে থাকা ভয়। আমান হাত ধুলো। সাবানের ফেনা দেখে তার ছোটবেলার হাতের কথা মনে পড়ল, যখন ডাক্তার অমিত ভার্মা তাকে বলতেন, সার্জারিতে সবার আগে পরিষ্কার হাত নয়, পরিষ্কার মস্তিষ্ক চাই। ডাক্তার কিশোর তার সামনে ছিলেন, দৃষ্টি তীক্ষ্ণ, কণ্ঠ কঠোর। বলো, প্রথম ধাপ? আমান বলল, স্টেবিলাইজেশন, তারপর এক্সপোজার, তারপর কন্ট্রোল। শব্দ কম, অর্থ গভীর। যেমন যেমন অপারেশন এগিয়ে চলল, আমানের ভয় পিছু ছাড়তে লাগল। কারণ জ্ঞান ভয়ের চেয়ে দ্রুত চলে যখন উদ্দেশ্য জীবন হয়। সে যখন চিড়ে দেখালো, তখন ডাক্তার কিশোরের কণ্ঠনালী শুকিয়ে গেল। একটা ভুল কাট আর সব শেষ। কিন্তু আমানের হাতে অদ্ভুত এক স্থিরতা ছিল, যেন এই হাত বছরের পর বছর ধরে এটাই করে এসেছে। 5 ঘন্টা সময় কোনো লম্বা রাস্তার মতো ছিল। কোথাও রক্তপাত, কোথাও প্রেশার ড্রপ, কোথাও হঠাৎ মনিটরের আওয়াজ বেড়ে যাওয়া। আর প্রতিটি মোড়ে ডাক্তার কিশোর আমানকে পরখ করতে থাকলেন যে কোথাও এটা শুধু গালগল্প তো নয়। কিন্তু আমান প্রতিবার জবাব ধাপ দিয়ে দিচ্ছিল, কখনো ক্ল্যাম্প, কখনো সাকশন, কখনো ফিউচার। আর তার কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু চোখ নড়ল না। বাইরে ক্যামেরা লাইভ ছিল, মানুষ দোয়া করছিল, কেউ কেউ মজা ওড়াচ্ছিল, কেউ অলৌকিক কিছুর আশায় ছিল, আর কেউ ছিল শুধু তামাশা দেখার জন্য। ভেতরে আমানের কাছে একটাই তামাশা ছিল, মৃত্যুর। 5 ঘন্টা পর যখন শেষ সেলাইটি পড়ল, আমান খুব ধীরে অথচ খুব স্পষ্টভাবে বলল, এখন ইনি বেঁচে যাবেন, কিন্তু একে 15 দিন পর্যন্ত একদমই নড়া যাবে না। ডাক্তার কিশোর যেন প্রথমবারের মতো কোনো গরিবের কণ্ঠে আদেশ শুনলেন। তিনি কিছু বলতে পারলেন না। অপারেশন সফল হয়ে গিয়েছিল। নার্সরা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন, ডাক্তাররা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর ডাক্তার কিশোরের চোখে এক প্রশ্ন জ্বলছিল, তুই কে? অপারেশন থিয়েটারের বাইরে বেরোতেই ক্যামেরা আমানের ওপর ঝাঁপিয়ে পড়ল। মাইক্রোফোন এগিয়ে এলো, ফ্ল্যাশ জ্বলে উঠল, প্রশ্ন বর্ষিত হতে লাগল। তুমি কে? তুমি এসব কি করে শিখলে? তুমি এই ঝুঁকি কেন নিলে? আমানের নিঃশ্বাস দ্রুত ছিল, কিন্তু তার নজর সোজা ছিল। সে প্রথমে শুধু এটুকু বলল, আমার নানি। আর ডাক্তার কিশোর কিছু না বলে দ্রুত ইঞ্জেকশনের প্রস্তুতির জন্য ছুটলেন। নির্মলার জন্য সেই 2 লাখ টাকার ইঞ্জেকশন এখন আর হাসপাতালের নিয়ম নয়, আমানের পারিশ্রমিক হয়ে গিয়েছিল। যখন নির্মলাকে ইঞ্জেকশন দেওয়া হলো, আমান প্রথমবারের মতো হাউমাউ করে কেঁদে ফেলল না, শুধু তার চোখের কোণে জল জমা হলো। কারণ কিছু সময় আগেই সে শহরের সবচেয়ে ধনী লোকটির বুক চিড়ে এসেছিল, আর এখন নিজের নানির জীবন বাঁচতে দেখছে। মিডিয়া আবার চাপ দিল নিজের গল্প বলতে, আর আমান সেখানেই ক্যামেরার সামনে সেই ফ্ল্যাশব্যাকের দরজা পুরোপুরি খুলে দিল, যা সে বছরের পর বছর বন্ধ রেখেছিল। সে জানালো ডাক্তার অমিত ভার্মার নাম, জানালো কিভাবে অদিতি ভার্মার মৃত্যু হয়েছিল, জানালো কিভাবে ডাক্তার অমিত ভার্মা আমেরিকা চলে গিয়েছিলেন, জানালো কিভাবে সে আবর্জনা কুড়াতো আর কিভাবে ছোটবেলায় দেখা সার্জারি তার স্মৃতিতে বেঁচেছিল। যখন আমান বলছিল, নির্মলা পাশের বেডে ছিলেন। ওনার চোখ বন্ধ ছিল, কিন্তু মুখে প্রথমবারের মতো দীর্ঘ সময় পর শান্তি ছিল। আমান বলে চলছিল কম শব্দে, কোনো ড্রামা না করে, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ইমোশন। আর সোশ্যাল মিডিয়া সেই গল্পটিকে এমনভাবে তুলে ধরল যেন আগুনে হাওয়া লেগেছে। ভিডিও ভাইরাল হয়ে গেল, শহর ছাড়িয়ে দেশ পর্যন্ত পৌঁছালো, আর তারপর সমুদ্র পার হয়ে আমেরিকাতেও। আমেরিকায় যেখানে সময়ের গতি আলাদা আর হাসপাতালের চাকচিক্য আলাদা, ডাক্তার অমিত ভার্মা সেই সময় এক বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই দিনই কেউ তাকে ফোনে বলল, ইন্ডিয়ায় আপনার নাম ট্রেন্ড করছে। ডাক্তার অমিত ভার্মা অনীহা নিয়ে জিজ্ঞেস করলেন, কি কারণে? আর তারপর তাকে সেই ভিডিওটি পাঠানো হলো। আমানের মুখ, ময়লা জামাকাপড়, অথচ চোখে সেই একই স্থিরতা। ডাক্তার অমিত ভার্মা ভিডিওটি চালালেন, আর প্রথম লাইনেই ওনার নাম এলো, ডাক্তার অমিত ভার্মা।
ওনার হাত থেমে গেল। স্ক্রিনে আমান বলছিল, অদিতি ভার্মা, নির্মলা, আমেরিকার অফার, মায়ের মৃত্যু, বাবার চলে যাওয়া। ডাক্তার অমিত ভার্মার নিঃশ্বাস ভারী হয়ে এলো, যেন কেউ ওনার বুকের ওপর সেই পুরনো পাথরটি রেখে দিয়েছে। তারপর ভিডিওতে আমানের একটি বাক্য এলো, খুব সাধারণ অথচ ভীষণ নিষ্ঠুর। আমার বাবা চলে গেলেন আর আমি নানির সাথে রয়ে গেলাম। ডাক্তার অমিত ভার্মার চোখের নিচের কঠোরতা ভেঙে গেল। তিনি প্রথমবারের মতো বুঝতে পারলেন যে যন্ত্রণা থেকে বাঁচার জন্য তিনি দেশ বদলেছিলেন, সেই যন্ত্রণায় তার ছেলে প্রতিদিন যাপন করেছে, ক্ষুধায়, আবর্জনায়, অপমানে। ওনার মনে হল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কারণ যে ছেলেকে তিনি চুপচাপ ছেড়ে দিয়েছিলেন সে এখন সার্জারি করে মানুষের প্রাণ বাঁচাচ্ছে, আর সেটাও শুধু এই জন্য যাতে নিজের নানিকে 2 লাখ টাকার ইঞ্জেকশন দেওয়াতে পারে। ডাক্তার অমিত ভার্মা কোনো সময় নষ্ট না করে প্রথম ফ্লাইটে উঠলেন। কোনো মিটিংয়ের উত্তর নয়, কোনো অপারেশনের নয়, সেই মুহূর্তে তিনি ডাক্তার নন, বাবা ছিলেন। ফ্লাইটের প্রতি মিনিটে ওনার ভেতরে একটাই প্রশ্ন ছিল, আমি নিজের ছেলের সাথে কি করলাম? তিনি ভারতে পৌঁছলেন, সরাসরি সেই হাসপাতালেই এলেন যেখানে এখনও মিডিয়ার কিছু মানুষ দাঁড়িয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে গল্প শেষ হয়নি। ডাক্তার কিশোর দূর থেকে ডাক্তার অমিত ভার্মাকে দেখল তো তার পা যেন নিজে থেকেই থমকে গেল। সে দৌড়ে এলো, হাত জোর করল। ডাক্তার সাহেব, আপনি আপনি কিভাবে এলেন? অপারেশন তো হয়ে গেছে। ডাক্তার অমিত ভার্মা ক্লান্ত গলায় বললেন, আমি অপারেশন করতে আসিনি, আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি। ডাক্তার কিশোরের মুখ হাঁ হয়ে গেল। আপনার ছেলে এখানে? ডাক্তার অমিত ভার্মা সামনে এমার্জেন্সির বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির দিকে দেখলেন, যার জামাকাপড় সাধারণ ছিল কিন্তু চোখ অসাধারণ। হ্যাঁ, আমান, ওই আমার ছেলে। সেই একটি বাক্য হাসপাতালের করিডোরে যেন বিদ্যুৎ চমকে দিল। আমানও সামনে সেই লোকটিকে দেখল, যার মুখ সে বছরের পর বছর শুধু স্মৃতিতে রেখেছিল। এক মুহূর্তের জন্য আমানের মন সেই 8 বছরের বাচ্চা হয়ে গেল, যে মায়ের পায়ের কাছে বসে মাম্মি ওঠো বলছিল। তাদের মাঝে কিছু কদম ছিল, কিন্তু সেই কদমে 10 বছরের নিস্তব্ধতা ছিল। ডাক্তার অমিত ভার্মা ধীরে ধীরে হেঁটে এলেন, যেন দৌড়ে আসার অধিকার অবশিষ্ট নেই। ওনার সামনে নির্মলার বেড ছিল, যেখানে বৃদ্ধ চোখ খুলতেই তাতে অপরাধ বোধের পুরো সমুদ্র ছিল। নির্মলা ডাক্তার অমিত ভার্মাকে দেখলেন, আর ওনার ঠোঁট কেঁপে উঠল। তিনি বলতে চাইলেন, মাফ করে দাও, কিন্তু শব্দ বেরোল না। ডাক্তার অমিত ভার্মা প্রথমবারের মতো 10 বছর পর নির্মলার দিকে দেখলেন, আর সেই দৃষ্টিতে না রাগ ছিল, না কোনো খোঁচা, শুধু ক্লান্তি আর ভাঙন ছিল। তারপর তিনি আমানের দিকে হাত বাড়ালেন, কিন্তু আমান 1 সেকেন্ডের জন্য নিজের শরীর পিছিয়ে নিল। ঘৃণা থেকে নয়, অভ্যাসের কারণে, কারণ যে ছেড়ে গেছে তাকে আলিঙ্গন করতেও ভয় লাগে। ডাক্তার অমিত ভার্মার চোখ ভরে এলো। তিনি কোনো লম্বা ভাষণ দিলেন না, শুধু এটুকু বললেন, আমান, আমি তোমায় ছেড়ে দিয়েছিলাম, এটা সত্যি, আর আমি প্রতিদিন নিজেকে বোঝাচ্ছিলাম যে আমি সঠিক ছিলাম, কিন্তু আজ তুমি আমায় দেখিয়ে দিলে যে আমি কতটা ভুল ছিলাম। আমানের চোখে জল এসে গেল এবার কাঁদার জন্য, কিন্তু সে সেগুলোকে পড়তে দিল না, কারণ সে নিজেকে বছরের পর বছর শক্ত বানিয়েছিল। ডাক্তার অমিত ভার্মা এগিয়ে গিয়ে আমানের মাথা নিজের বুকে জড়িয়ে ধরলেন, খুব জোরে নয়, শুধু এটুকু যাতে আমানের মনে হয় যে এই মানুষটি এখন আর পালিয়ে যাচ্ছে না। নির্মলার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি ধীরে ধীরে বিড়বিড় করলেন, বেটা, আমি অদিতি ভার্মাকে। আমান ওনার তালু ধরে নিল। প্রথমবারের মতো সে নানির অপরাধকে অপরাধ হিসেবে নয়, এক দুঃখ হিসেবে অনুভব করল, আর বলল, নানি, শুধু নিঃশ্বাস নিতে থাকো। ডাক্তার কিশোর সেখানেই দাঁড়িয়েছিল। সে দেখল যে হাসপাতালের সবচেয়ে বড় এমার্জেন্সিতে সবচেয়ে বড় অপারেশন কোনো শরীরের নয়, কোনো পরিবারের হয়েছে। ডাক্তার অমিত ভার্মা নির্মলার পায়ের কাছে বসে মাথা নিচু করে দিলেন, সেই বৃদ্ধ মহিলার সামনে যিনি একটি ভুল করেছিলেন এবং তারপর 10 বছর ধরে তার সাজা ভোগ করেছিলেন। তারপর তিনি আমানের দিকে তাকালেন, আমি এবার তোমায় কখনো ছেড়ে যাব না। আমান কিছু বলল না, কারণ কিছু বাক্য উত্তর চায় না, শুধু পালন করতে হয়। বাইরে মিডিয়া চিৎকার করছিল, ভেতরে সম্পর্কগুলো নীরব ছিল। শহরের সবচেয়ে ধনী লোকটি বেঁচে গিয়েছিল, কিন্তু আমানের জন্য আসল বাঁচা এটাই ছিল যে তার নানি বেঁচে যাচ্ছিল আর তার বাবা ফিরে এসেছিল।
হাসপাতালের আলো তেমনই ছিল, মেশিনের বিপ তেমনই, নিয়মও এক, কিন্তু এবার কোনো নিয়ম এক গরিবকে হারাতে পারেনি। এবার আমান নিজের হাতে একটি প্রাণ নয়, 3টি জীবন জুড়ে দিয়েছিল। শহরের সবচেয়ে ধনী লোকটির, নির্মলার, আর ডাক্তার অমিত ভার্মার ভেতরে মরে যাওয়া সেই বাবার।